প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5.2 তে আলোচনা করেছি সিমেন্টের বিভিন্ন উপাদান নিয়ে এবং তার ফাংশন। 5.3 তে আমাদের যেটা আলোচনা, ডিস্টিংগুইশ বিটুইন ওয়েট প্রসেস অ্যান্ড ড্রাই প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং পোর্টল্যান্ড সিমেন্ট। অর্থাৎ সিমেন্ট তৈরির, পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির দুটো পদ্ধতি আছে, একটা ভেজা পদ্ধতি আর একটা শুষ্ক পদ্ধতি, ড্রাই এবং ওয়েট। এই পদ্ধতি দুইটার পার্থক্য আলোচনা করতে বলছে। তো পার্থক্য দুটোর আলোচনা করার আগে কোন পদ্ধতিতে কিভাবে সিমেন্টটা তৈরি করা হয়, আমার মতে এটা আলোচনা করা আগে জরুরি। কারণ তোমরা যখন এই শুষ্ক এবং ভেজা পদ্ধতি সিমেন্ট তৈরি করা জানতে পারবা, তখন আর আমার এটা আলাদা করে পার্থক্য করে দেওয়ার প্রয়োজন হবে না। সুতরাং আমি 5.3 টপিকসটা এখন আলোচনা করব না। ইতিমধ্যেই আমরা এটা আলোচনা করলেই তোমরা এটার উত্তর পেয়ে যাবা, তোমাদের নিজ থেকে সে অ্যান্সারটা তোমরা তৈরি করতে পারবা। এখন আসো 5.4, ম্যানুফ্যাকচারিং সিমেন্ট বাই ওয়েট প্রসেস। ম্যানুফ্যাকচারিং মানে প্রস্তুত করা, তৈরি করা। সিমেন্ট তৈরির ভেজা, ওয়েট মানে কি? ভেজা, সিক্ত পদ্ধতিতে সিমেন্ট কিভাবে তৈরি করা হয় সেই পদ্ধতিটা আমাদেরকে এখন আলোচনার বিষয়। এই সিক্ত পদ্ধতিতে সিমেন্ট তৈরি করার একটা প্রবাহ চিত্র, মানে কিভাবে কোন ধাপের পর কোন কাজ করে তার একটা চিত্র আমি এখানে দিয়েছি। চিত্রটা এভাবেই দিতে হবে এমন না, এই বক্সগুলি না করেও দেওয়া যেতে পারে। জাস্ট তোমরা কার পরে কি কোন ধাপ কাজটা হয় সেটা উল্লেখ করলেই হবে এবং বিভিন্নভাবে এটা তোমরা ডিজাইন করে দিতে পারো। এবং পাশে আমি এখানে দেখিয়েছি এখানকার একটা কাজ আছে যে সিমেন্টের এই ছেলাড়ি পোড়াতে হয়, সেই পোড়ানোর বিষয়টা আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা এই সিক্ত পদ্ধতিতে কিভাবে সিমেন্ট তৈরি করা সেই বিষয়টা নিয়ে আলোচনায় যাব। একটা সিমেন্ট তৈরি করার জন্য 3টা ধাপ আছে। প্রথম ধাপ পর্যন্ত স্যালারি তৈরি করা, দ্বিতীয় ধাপে পিণ্ড তৈরি করা এবং তৃতীয় ধাপে সিমেন্ট তৈরি করা। এখন আসো ছেলাড়ি তৈরি করা, অর্থাৎ এই যে পাতলা প্যাক এই পর্যন্ত একটা অংশ। এই পাতলা প্যাক এই পর্যন্ত একটা অংশ, 1 নম্বর ধাপ। এটা এই ধাপটা 1 নম্বর ধাপ। কি করতে হবে তোমরা আগেই জেনেছো যে সিমেন্টের মধ্যে চুন জাতীয় পদার্থ 2 ভাগ এবং কাদা জাতীয় পদার্থ 1 ভাগ মিশ্রণ করতে হয় এবং সেগুলি প্রকৃতিতে পাথর হিসাবে পাওয়া যায়, যেমন চুনা পাথর, চুন, মাল, স্লেট, এরপর হলো কর্দম, শেল, এইগুলি। তাহলে আমরা প্রথমত এই চুনজাত দ্রব্য বলতে তোমরা এখানে নামও দিতে পারো, চুনা পাথর, এগুলি তো পাথর আকৃতি বড় বড় খণ্ড পাওয়া যাবে। সেগুলিকে প্রথমে আগে নিয়ে এসে ক্রাশ মিলে ভাঙাইতে হবে, ক্রাশ করে ছোট ছোট করতে হবে। এরপর এটাকে একটা কক্ষে রেখে দেওয়া হয়, সাইলেও বলি আমরা, নিরাপদে রেখে দিতে পারি, প্রয়োজন মতো সেখান থেকে আমরা নিব। অনুরূপভাবে অপরদিকে কাদাজাত দ্রব্য সংগ্রহ করে, অর্থাৎ ওই যে কাদা, শেল, স্লেট, এই পাথরগুলি নিয়ে এগুলি ক্রাশ করে রেখে দিতে হবে, সেখান থেকে আমরা এই দুটা, তাহলে এটার আমরা 1 ভাগ দিব, এখান থেকে নিব 1 ভাগ আর এখান থেকে নিব 2 ভাগ, এই 3 ভাগের ভাগ। এই 2 ভাগ আমরা কি করলাম, ক্রাশিং করা, গুঁড়া জাতীয়, একেবারে গুঁড়া হয়নি কিন্তু এগুলি মিশ্রণ করব। মিশ্রণ করার পর যেহেতু সিক্ত, এই জন্য এখানে আমাদের ওয়াশ মিলে দিতে হবে, ভেজা মিলে, এখানে পানি মিশ্রণ করতে হবে। দেখো দুটো ভেজা পেশন বা সিক্ত পেশন, মানে এই দুটো মিশ্রণ করে আবার পিষতে হবে। এত দানা আছে, এখন একদম মিহি পাউডার বানাই ফেলবো সর্বশেষ এখানে গিয়ে। যাই হোক, কিভাবে হবে তোমরা সেটা দেখতে থাকো। তাহলে চুনজাত দ্রব্য ক্রাশ মিলে দিয়ে ক্রাশিং করা হলো, সেখান থেকে সাইলেতে রক্ষিত আছে, আমার প্রয়োজনের সময় আমি প্রয়োজন অনুপাতে নিয়ে নিব। অনুরূপভাবে এদিকে কাদা জাতীয় পদার্থ নিয়ে ক্রাশ করে আমরা সাইলেতে রেখে দিয়েছি, এই দুটাকে মিশ্রণ করবো। এবার সিমেন্ট তৈরি শুরু হয়ে গেল। তাহলে এখানে এই দুটাকে মিশ্রণ করলাম, মিশ্রণ করার পরে আমরা ওয়াশ মিলে পাঠাবো। ওয়াশ মিলের ভিতরে এরকম পাথর থাকে, লোহার বল থাকে এবং সেটা পানি সহযোগে বারবার এটা ঘুরতে থাকে এবং এই বলের আঘাতে এই দানাগুলি, চুনা পাথর এবং কাদা জাতীয় দানাগুলি গুঁড়ো হয়ে যায়। এটাতে আমরা সাধারণত 40 থেকে 45% পানি দিব। এখানে ধরো 100 ঘনমিটার যদি নাও, তাহলে 40-45 ঘনমিটার পানি দিতে হবে। আচ্ছা, এই পানি দিয়ে এটাকে আমরা ওয়াশ মিলে আমরা এটাকে কি করব, চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। করলে এটা কি হবে, এটা তোমার এই কাদা এবং চুনের মিহি পাউডারগুলি একদম মিহি হবে না। এই পাউডারগুলি পানির সাথে মিশ্রণ করলে কি হবে, কাদা হয়ে যাবে, প্যাক হয়ে যাবে। তোমরা দেখো বর্ষাকালে ধুলাবালি যখন একত্র বৃষ্টির পানি হলে কি হয়, প্যাক হয়ে যায় না? সেই জন্য আমরা বলছি পাতলা প্যাক, এটা একটা কাদার মতো হয়ে যাবে, পাতলা প্যাক হয়ে যাবে। এটাকে আমাদের ভাষায় আমরা বলি স্লারি। এটা একটা প্রশ্ন যে স্লারি কি? স্লারি হলো যে চুন জাতীয় এবং কাদা জাতীয় পদার্থের মিশ্রণের সাথে পানি মিশ্রণ করে সহজে যে পদার্থটা পাওয়া যাচ্ছে পাতলা কাদার ন্যায়, এটাকে বলা হয় স্লারি।
তাহলে 1 নম্বর ধাপ আমার স্যালারি তৈরি করা, এটা হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপ হলো পোড়ানো। 2 নম্বর ধাপ হলো পোড়ানো। 2 নম্বর হচ্ছে ঘূর্ণায়মান চুল্লিতে রোটারি ক্লিনও বলি আমরা এটাকে, পোড়াতে হবে। তবে তার আগে একটা কাজ এখানে আছে, কারেকশন। এটা এখানে লিখে দিলেও হবে, না দিলেও হবে, তোমরা এই ধাপের পর এটা দিতে পারো। কারেকশন ট্যাঙ্ক, এই যে স্যালারি তৈরি হলো, এই স্যালারিটা তৈরি হওয়ার পর এটা আবার গবেষণাগারে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে দেখতে হবে যে এর মধ্যে ওই যে আমরা খনিজ উপাদান এবং রাসায়নিক উপাদান 6টা আর 7টা, 50, 25, 10, 10, 3, 2% ছিল, 63, 22, 2 দিয়ে এরকম পার্সেন্ট ছিল, ওই পার্সেন্টেজগুলি তৈরি হয়েছে কিনা, ট্রাই ক্যালসিয়াম অক্সাইড, ডাই ক্যালসিয়াম অক্সাইড, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, ক্যালসিয়াম সালফেট, এই পদার্থগুলি তৈরি হতে হবে যথাযথভাবে নির্দিষ্ট পার্সেন্টে। কোনোটা বেশি হয়ে গেলে সিমেন্টের একদিকে ক্ষতি হয়ে যাবে, সে বিষয়গুলি নিয়ে পরে আলোচনা আসবে যে কোনো পদার্থ কম বেশি হলে কেমন হবে। তো যাই হোক, এখানে আমরা পাতলা প্যাক তৈরি করে আমরা কারেকশন ট্যাঙ্কে পাঠাই। কারেকশন ট্যাঙ্কে পাঠালে ওখানে গবেষণাগারে লোকজন থাকে, কেমিস্টরা থাকে, তারা এটা কি করে, পরীক্ষা করে। পরীক্ষা করে দেখে যে অনুপাতগুলি ঠিক মতো আছে কিনা। ঠিক না থাকলে কোনো পদার্থ মিশ্রণের প্রয়োজন হলে আবার তার ভিতর মিশ্রণ করতে হবে। আচ্ছা, মিশ্রণ করে আমরা এবার এটাকে পাঠাই দেব ঘূর্ণায়মান চুল্লিতে। ঘূর্ণায়মান চুল্লি, এটা একটা চুল্লির চিত্র আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি। এখানে একটা চুল্লির চিত্র দেখিয়ে দিয়েছি। এই চুল্লিটি 2.5 থেকে 3 মিটার ব্যাসের হয়। 2.5 থেকে 3 মিটার ব্যাসের হয়, 600 থেকে 120 মিটার লম্বা হয়, 60 থেকে 120 মিটার লম্বা। এটা দৈর্ঘ্য হবে 60 থেকে 120 মিটার, ব্যাস হবে 2.5 থেকে 3 মিটার। আচ্ছা, এটা কিন্তু বিয়ারিং এর উপর লাগানো থাকে, বিয়ারিং এর উপর লাগানো থাকে। এখানে আরেকটা গাঁথনি বা ঢালাই দেওয়া থাকে, তৈরি করা থাকবে, এবং এখানেও বিয়ারিং, অর্থাৎ এর নিজের অক্ষের উপর যেন চতুর্দিকে ড্রামের মতো ঘুরতে থাকে। কংক্রিট মিক্সার মেশিন যেমন ঘুরতে থাকে নিজ অক্ষের উপর, এরকম সেটা ঘুরতে হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা দিতে পারি যেহেতু অনেক বড় লম্বা। আচ্ছা, তাহলে আমরা ঘূর্ণায়মান চুল্লি দেখছি। এখান থেকে আমরা আসলাম ঘূর্ণায়মান চুল্লি বা রোটারি ক্লিন। এই চুল্লিতে 4টি ভাগে ভাগ থাকে, 5টি ভাগে ভাগ থাকে, বা 4টা ভাগও থাকে। এটা প্রথম দিকে ধরা হয়। আচ্ছা, প্রথম দিকে দেখো, এই চুল্লিটার প্রথম ঘরে আমরা এই যে এই দিক দিয়ে ওপর থেকে যে স্যালারি এখানে পাইলাম, কারেকশন স্যালারি, এই স্যালারিটা এর ভিতরে স্প্রে করে দিয়ে দেওয়া হয়। আর এই রুমগুলোর ভিতরে এরকম শিকল ঝুলানো থাকে, অসংখ্য শিকল ঝুলানো থাকে। শিকল ঝুলানো হলে কি হবে, এই স্যালারিটা যখন আসবে, এই স্যালারিটায় এই শিকলগুলিতে আসে লাগে। যেমন কুয়াশা স্প্রে, যখন পানি স্প্রে করা হয় আমাদের হাতে লাগে, হাত যদি থাকে হাতে লাগে, যেখানে যে জিনিস থাকবে তারপর বসে যাবে। ঠিক অনুরূপভাবে এই স্যালারিটাই শিকলগুলিতে আসে লাগে। আর এই দিক থেকে তো তাপ আছে এখানে প্রচুর পরিমাণ, তাপের কারণে এই জিনিসগুলো এই দুইটা অঞ্চলে পুড়তে থাকে। তোমাদের শুষ্ককারী অঞ্চল প্রথমত আমাদের, এটা প্রথম ঘরটা আমাদের শুষ্ককারী অঞ্চল। এখানে তাপমাত্রা থাকে 400 থেকে 500। 400 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এখানে শুকাইতে থাকে। এই শুকানোর পর পোড়ানো অঞ্চলে চলে যায়। পোড়ানো অঞ্চলে তাপমাত্রা থাকে 1200 থেকে 1500, 1200 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট। এরপর এখান থেকে চলে যায় 1500 থেকে 3000 ক্লিংকারে। কত তাপ, 1500 থেকে 3000 ডিগ্রি। এবার আমি এটার বর্ণনা করি। এই যে স্যালারিটা আমরা স্প্রে করে দিচ্ছি, এর ভিতরে যে শিকলগুলি আছে সেই শিকলগুলিতে স্যালারিটা আসে লাগছে, এবং এখানে প্রচন্ড তাপ থাকার কারণে সঙ্গে সঙ্গে সেগুলি কি হচ্ছে, পানি শুষ্ক হয়ে চলে যাচ্ছে, এবং ওই স্যালারির যে উপাদান চুন এবং কাদা জাতীয় পদার্থ যেগুলি মিহি করে আমরা পানির ভিতর মিশ্রণ করছিলাম, এগুলি কিন্তু এই শিকলের সঙ্গে লেগে যাচ্ছে। আর এদিকে তাপমাত্রার কারণে ওটা পুড়ে একটা দানা তৈরি হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু শিকলের গায়ে আর সে থাকে না। যখনই শুকে পুড়ে যাচ্ছে তখনই শিকলের গায়ে অর্থাৎ একটা দানা তৈরি হয়ে সে নিচে পড়ে যাচ্ছে। এদিকে এই তোমার চুল্লিটা তো একটু ঢালু থাকে,
ফলে নিজের ওজনের কারণেই ওই দানাগুলি পুড়তে পুড়তে এই পরবর্তী অঞ্চলে চলে আসে, অর্থাৎ পোড়ানো অঞ্চলে চলে আসে, ক্লিংকার অঞ্চলে চলে আসে। ক্লিংকার অঞ্চলে তাপমাত্রা থাকে 1500 থেকে 3000 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা এগুলি পুড়তে থাকে। সর্বশেষ এটা তাহলে আমার কি হলো, ছেলারি দিলাম, ছেলারিটা শুষ্ককারী 400 থেকে 500 ডিগ্রি অঞ্চলে শুকালো, শুকানোর পর একটা দানা হলো। এই দানাটায় দুইটা চেম্বারে পুড়তে পুড়তে 1200 থেকে 1500 ডিগ্রি তাপমাত্রায় পুড়ে সে একটা দানা তৈরি হলো। এই দানাটাকে আমরা বলতেছি ক্লিংকার, এটাকে আমরা বলতেছি পিণ্ডকরণ। 2 নম্বর ধাপ পিণ্ড তৈরি করা। 1 নম্বর ধাপ ছিল আমাদের ছেলারি তৈরি করা, 2 নম্বর ধাপ ছিল পিণ্ড তৈরি করা, 3 নম্বর ধাপ হবে আমাদের সিমেন্ট তৈরি করা। তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ক্লিংকার কি? তাহলে বলতে হবে ক্লিংকার কি, যে সিমেন্টের স্যালারিকে ঘূর্ণায়মান চুল্লিতে প্রবেশ করানোর পর 1200 থেকে 1500 ডিগ্রি তাপমাত্রা এটা পুড়াইয়া একটা বুটের দানার মতো বড় আকৃতির, বুটের দানা তোমরা দেখেছো, এই বুটের দানার মতো হয় এবং একদম স্বচ্ছ হয়, পুড়াইয়া একদম এটা তোমার স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। এই ক্লিংকারটা আমাদের তৈরি হয়, যে বুটের দানার মতো পদার্থটা তৈরি হয়, এটাকেই বলা হয় ক্লিংকার। এই ক্লিংকারটা এর পরবর্তীতে উত্তপ্ত অঞ্চলে 1500 থেকে 3000 ডিগ্রি তাপমাত্রায় পড়ার পর আমাদের এখানে এই চুল্লির কাজ শেষ এবং ক্লিংকার তৈরি হয়ে যাবে। এই ক্লিংকারটা এখন নিয়ে যে আমরা শীতল অঞ্চলে রেখে দিই, একটা যে কোনো উন্মুক্ত জায়গায় রেখে দিলেই এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়া দরকার, বাতাসের সংস্পর্শে ঠান্ডা হবে। এদিকে চুল্লিতে দেখো, এখানে আমি সেলারের একটা পথ দেখিয়েছি আর বাতাস। চুল্লি জ্বলার জন্য তো অক্সিজেন দরকার হবে, নাহলে তো হবে না। এই জন্য এই উপর থেকে আর একটা মাধ্যম দিয়ে চুল্লির ভিতর বাতাস দেওয়া হয়। আর এই পথ দিয়ে কিন্তু আমরা কি দিই, কয়লা দিই, কয়লার গুঁড়া বা গ্যাস। কোল ফিটার এই যে এখানে দেখা আছে, দেওয়া আছে। চুল্লির ভিতর কয়লা তো একটা পাথর, এই কয়লা পাথরকে ক্রাশ করে গুঁড়া করা হয়। এই গুঁড়াকে কোল ফিটার অর্থাৎ পাম্পে নিয়ে যাওয়া হয়, পাম্পের মাধ্যমে জ্বালানি হিসেবে ওই চুল্লির ভিতরে স্প্রে করে দেওয়া হয়। জ্বালানি হিসেবে এখানের ভিতর যাতে থাকে, বাতাসের সাহায্যে সেখানে পুড়তে থাকে, পুড়ে এখানে তাপ। কারণ প্রথম দিকে তো কয়লা এখানে আসে, যার কারণে তাপ কিন্তু এখানে বেশি। দেখো এই 2 অঞ্চলে তাপমাত্রা হলো 1500 থেকে 3000, আস্তে আস্তে তাপ কমে এখানে এই 2 চেম্বারে চলে আসছে 1200 থেকে 1500। পরবর্তী চেম্বারে এটার তাপমাত্রা দাঁড়াচ্ছে 400 থেকে 500। প্রথমে যেখানে স্যালারি দিচ্ছি আমরা, যেটাকে আমরা শুষ্ককারী বলছি, এটা শুষ্ককারী অঞ্চল। এই শুষ্ককারী অঞ্চলে তাপমাত্রা থেকে 400 থেকে 500 ডিগ্রি, পোড়ানো অঞ্চলে থেকে 1200 থেকে 1500 ডিগ্রি, আর উত্তপ্ত অঞ্চলে থেকে 1500 থেকে 3000 ডিগ্রি। আমরা সাধারণত লাকড়ি যেখানে থাকবে সেখানেই তো তাপ বেশি হবে, যত দূরে যাবে তাপ কমে যাবে। ঠিক অনুরূপ কয়লাটা আমরা এই নিচ পৃষ্ঠ থেকে দিব, ফলে এখানে তাপ বেশি থাকবে, তাপ এখানে কমতে থাকবে, আস্তে আস্তে এখানে কমে যাবে। তাহলে ক্লিংকার হয়ে ছোট ছোট বুটের দানার নাই বের হয়ে চলে আসবে দিক দিয়ে। এগুলি হলো ক্লিংকার, এখানে আমরা শীতল করে দিলাম। তাহলে 2 নম্বর ধাপ আমাদের শেষ হলো। এবার তৃতীয় ধাপ সিমেন্ট তৈরি করা। 3টা ধাপে আমরা সিমেন্ট তৈরি করব বলছি। প্রথম ধাপে ছিল স্যালারি তৈরি করা, দ্বিতীয় ধাপে ছিল আমাদের ক্লিংকার তৈরি করা, এবং তৃতীয় ধাপ হচ্ছে আমাদের সিমেন্ট তৈরি করা। এই যে পিণ্ড তৈরি করার পর এটাকে পাঠানো হয় বল মিলে সিমেন্ট তৈরি করার জন্য। এই যে দেখো না, শীতল করার পর আবার চূর্ণীকরণ আর একটা মিলে পাঠানো হয়, বল মিল যেটাকে আমরা বলি। এই বল মিলের ভিতরে তোমার বড় বড় লোহার বল দেওয়া থাকে। এই বলগুলি প্রচন্ড বেগে ঘুরতে থাকে চুল্লির ভিতরে, এবং এই ক্লিংকারগুলি তখন এর ঘর্ষণে আঘাতে একদম মিহি পাউডারে পরিণত হয়ে যায়। আচ্ছা, তখন এইটার সঙ্গে আমাদের কিন্তু জিপসাম মিশ্রণ করতে হয়। এই যে চূর্ণি যেখানে করছি আমরা, ক্লিংকার যেখানে চূর্ণ করব, ক্লিংকারের সঙ্গে 3 থেকে 4% জিপসাম দিয়ে দেওয়া হয়। এই জিপসামটা দিয়ে এটা চূর্ণি করা হয়। চূর্ণি করার পর এটা কিন্তু একটা 200 নম্বর চালনি, অর্থাৎ 1 মিলিমিটারের 1000 ভাগের 75 ভাগ, যেটাকে বলা হয় 75 মিলি মাইক্রন, যেটাকে আমরা 200 নম্বর চালনী বলি, যেটা রাখা হয় 0.075 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের 1000 ভাগের মাত্র 75 ভাগ হবে, একদম মিহি পাউডার। এই মিহি পাউডারটা তৈরি হয়ে যায় জিপসাম সহযোগে। জিপসাম কি, কেন দেই, বা সিমেন্টে জিপসামের কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবার জন্য এবং ছোট প্রশ্নের জন্য। জিপসাম দেওয়া হয় সিমেন্টের সেটিং টাইমটাকে কমানোর জন্য। নর্মালি আমরা যদি যে সিমেন্টটা পাইলাম, এই সিমেন্টটা যদি জিপসাম ইউজ না করি, তাহলে পানি দেওয়ার অল্প সময়ের মধ্যে এটা জমাটবদ্ধ হয়ে যায়।
এই পানি জমাটবদ্ধতার সময়কে হ্রাস করানোর জন্য। অর্থাৎ একটা সিমেন্ট 10 মিনিটে জমে যাবে, 10 মিনিটে জমে গেলে তো আমার কাজ হবে না, এই জন্য এটা টাইম আমার একটা নির্দিষ্ট সময়, যত একটা সময়, যেমন মশলা তৈরি করবা, গাঁথুনি করবা, প্লাস্টার নিয়ে যে প্লাস্টার প্রলেপ দেওয়া ফিনিশিং করা পর্যন্ত সময় যদি না দাও, তার আগে যদি সিমেন্ট তোমার জমে যায় তাহলে তো লাভ হবে না। সুতরাং সিমেন্টের মধ্যে আমাদেরকে জিপসাম দিতে হবে যেন সে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত জমাটবদ্ধ না হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা আসবে। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট, যে খুব দ্রুত কাজ করতে হবে, 5 মিনিটই জমাটবদ্ধ হতে হবে, এমন কাজও আছে। কিন্তু সেখানে আমরা এই পোর্টল্যান্ড সিমেন্ট বানাবো না, দিব না। আমরা কিন্তু এখন আলোচনা করছি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে। সাধারণ সিমেন্ট যেটা 1.5 ঘন্টার মতো প্রাইমারি সেটিং টাইম থাকে, ফাইনাল ইনিশিয়াল সেটিং টাইম, এবং 10 ঘন্টার ঊর্ধ্বে থাকে আমাদের ফাইনাল সেটিং টাইম। তাহলে এখন আমরা 3 নম্বর ধাপে আসি, কি সিমেন্ট তৈরি করা। এই যে ক্লিংকারটা পাইলাম, এই ক্লিংকারের সাথে 3 থেকে 4% জিপসাম মিশ্রণ করে বল মিলে পাঠালাম। বল মিল থেকে আমাদের এটা একদম মিহি পাউডারে পরিণত হলো। 200 নম্বর চালনীতে এটা চেলে যে মিহি পাউডারটা আসলো, এই মিহি পাউডারটা আমরা নিলাম, এই মিহি পাউডারটাই হয়ে গেল সিমেন্ট। এবার আমাদের আলোচনার বিষয় শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট তৈরির প্রবাহ চিত্র। আমরা পূর্বে আলোচনা যেটা করেছি, যেটা এখানে দেওয়া, সেটা হলো ভেজা পদ্ধতিতে। শুষ্ক পদ্ধতি আর ভেজা পদ্ধতির তেমন পার্থক্য নাই, আমরা শুধু পার্থক্য করব এখানে। দেখো, এখানে ভেজা ছিল পানি দেওয়ার কারণে, এবার শুষ্ক, তার মানে পানি থাকবে না, আমরা পানি দিব না। এটা মিশ্রণ করে গ্রাইন্ডিং মিলে পাঠালাম। গ্রাইন্ডিং মানে পিষণ করা হবে। এখানে পার্থক্য হলো, মূল পার্থক্য হবে এখানে, এখানে পাতলা প্যাক হয়েছে, এটা হবে গুঁড়া, র মিক্স। স্যালারি হবে না, এটা থাকবে র মিক্স। কারণ পানি দিলে এটা তো প্যাক হয়ে গেছে, এবার শুষ্ক আছে, তার মানে কি গুঁড়া পাউডার আকারে আছে। তাহলে গ্রাইন্ডিং মিলে মিশ্রিত উপাদানটা গ্রাইন্ডিং মিলে দিলাম, গ্রাইন্ডিং মিল থেকে র মিক্স তৈরি হলো পিষণ করার পর। এরপর এটাকে সেম কারেকশন ট্যাঙ্ক আগের মতো, আগে ছিল পাতলা প্যাকের কারেকশন, এবার শুষ্ক পাউডারের কারেকশন। কারেকশন করার পর সেম প্রক্রিয়া ঘূর্ণায়মান চুল্লিতে যাবে, সেখানে এই গুঁড়াটাই স্প্রে করে দিতে হবে, এবং সেখানে পুরি একটা দানা তৈরি হবে, সেই দানাটা সেম প্রক্রিয়ায় ক্লিংকার তৈরি হবে, এবং ওই আগের মতোই এখানে তোমার ক্লিংকারটা তৈরি হবে। সেক্ষেত্রে প্রথম দিকে ওটা যে স্প্রেটা যেটা হলো, তরলটা ছিল শুষ্ক হলো, এখানে আর সেই জিনিসটা ঘটবে না। তাহলে আমাদের এবার পিণ্ড তৈরি হয়ে গেল। পার্থক্য তাহলে দেখো, পাতলা প্যাকের জায়গায় তৈরি হলো র মিক্স, পানি বাদ দিয়ে দিলাম, আগেরটায় পানি ছিল, পানি ছিল না, পানি দেওয়ার কারণে পাতলা প্যাক হয়েছিল, এবার র মিক্স হয়ে গেল। কারেকশন ট্যাঙ্কে গেল, কারেকশন ট্যাঙ্কে উপাদান ঠিক আছে কিনা দেখে নিলাম, এরপর ঘূর্ণায়মান চুল্লিতে দিলাম, ক্লিংকার তৈরি হয়ে গেল। ক্লিংকার শীতল হবে, এবং সেখান থেকেই আবার সেম প্রক্রিয়া, বাকিগুলো সব সেম, পার্থক্য শুধু এই 2 জায়গায়। এখনো পানি থাকবে না, পাতলা প্যাকের জায়গায় র মিক্স হবে, পাতলা প্যাকের জায়গায় র মিক্স হবে। তাহলে এই সেম প্রক্রিয়া 3টা ধাপে এখানে তৈরি হবে। আর আমি এদিকে ডিটেলস বর্ণনায় তোমাদের যাচ্ছি না। এবার আমরা চলে যাব তাহলে 5.3 আলোচনায়, যে ডিস্টিংগুইশ বিটুইন ওয়েট প্রসেস অ্যান্ড ড্রাই প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং পোর্টল্যান্ড সিমেন্ট। এবার পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির শুষ্ক পদ্ধতি এবং ভেজা পদ্ধতির পার্থক্য। দেখো, তোমরা এখান থেকে অনেকগুলি পার্থক্য জেনে গেলাম, এখানেই তোমরা ইচ্ছা করলে এখনই কি করতে পারবা, পার্থক্যটা লিখতে পারবা। আমরা তাহলে দেখো, তোমরা যে প্রবাহ চিত্র দুটো পাইলাম, ভেজা পদ্ধতি কি ছিল, পানি সহযোগে সিক্ত অবস্থায় পেষণ করত। তাহলে পানি সহযোগে পেষণ করা হয়, আর এখানে শুষ্ক অবস্থায় পেষণ। আমি আর ডিটেলস লিখলাম না। তাহলে 1 নম্বর পার্থক্য হলো যে এখানে পানি থাকে, অর্থাৎ সিক্ত অবস্থায় পেষণ করা হয়, এখানে কি শুষ্ক অবস্থায় পেষণ করা হয়। এই পেষণ করার পর এখানে কি তৈরি হলো, স্যালারি তৈরি হলো। পানি সহযোগিতা অনেকটা আঠা জাতীয় কাদার মতো তৈরি হয়, আঠালো কাদার মতো এটা তৈরি হয়। আর এখানে কি গুঁড়া পাউডার, যেটাকে আমরা বলছি র মিক্স। 3 নম্বর।
নিশ্চয় তোমরা বুঝতে পারছো, প্রথমটাতে আমরা পানি সহযোগে মিশ্রণ করে সিক্ত মিশ্রণ, আর শুষ্ক অবস্থায় অবশ্যই এই দুটো যে পদার্থ আমরা দিলাম এর ভিতরেও কিছু আর্দ্রতা থাকবে। সুতরাং প্রথমে কিন্তু এটাকে আগে শুকাই নিয়ে গ্রাইন্ডিং মিলে দিতে হবে, এই যে গ্রাইন্ডিং মিল, ওখানে শুকানোর পর সে র মিক্স তৈরি করলো। এরপরে আমরা কি পাইলাম, এখানে পানি সহযোগে আঠালো জাতীয় স্যালাডি পাইলাম, আর এখানে শুকনো গুঁড়া পাইলাম যেটাকে আমরা র মিক্স বা মিহি পাউডার বলতেছি। আচ্ছা, এরপরে আমরা এখানে কি কয়লা দিলাম, এখানে 3 নম্বরে জ্বালানি দিলাম। কিন্তু এখানে যেহেতু ভেজা কিছুটুকু পরিমাণে হলো কি লাগবে, জ্বালানির পরিমাণ বেশি লাগবে, এখানে জ্বালানিটা কম লাগবে। এখানে সময় একটু বেশি লাগবে, এখানে সময় একটু কম লাগবে। এই পদ্ধতিতে খরচ বেশি হবে, এই পদ্ধতিতে খরচ কম হবে, যেহেতু জ্বালানি কম লাগবে। এই হলো মূলত পার্থক্য সিমেন্টের। তাহলে এখানে যেটা তৈরি হলো এটাকে স্যালারি বলছি, এটাকে র মিক্স বলছি। এখানে আমরা জ্বালানি বেশি লাগে, এখানে কম লাগে। 4 নাম্বার, এখানে খরচ বেশি, খরচ কম। কি খরচ কম? জ্বালানি খরচ, খরচ কম হবে। এই 4টা মূলত পার্থক্য। 5.3 আলোচনা এইটুকু, যেটা আমরা 5.4 আলোচনাতে পেয়ে গেলাম। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। তাহলে আজকের ক্লাসটা থেকে আমরা জানলাম সিমেন্ট কি, সিমেন্ট কিভাবে প্রথম কিভাবে তৈরি হলো, সিমেন্ট প্রধানত কত প্রকার কি কি, সিমেন্টের কাঁচামালগুলি কি কি, এবং সিমেন্টের খনিজ উপাদান এবং রাসায়নিক উপাদানের শতকরা হার সহ তালিকা। এর সর্বশেষ আমরা পাইলাম কি, সিমেন্টের তৈরির পদ্ধতি, ভেজা পদ্ধতি, শুষ্ক পদ্ধতি, ভেজা পদ্ধতির প্রবাহ চিত্র, শুষ্ক পদ্ধতির প্রবাহ চিত্র, এবং সর্বশেষ আমাদের ভেজা পদ্ধতি এবং শুষ্ক পদ্ধতির পার্থক্য।